সীমা স্টাডিজ কোডে সকলকে স্বাগত। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের ষষ্ঠ অধ্যায়ের যে অধ্যায়টির নাম রয়েছে বরফে ঢাকা মহাদেশ, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। যে প্রশ্ন উত্তর আলোচিত হবে সেগুলো তোমাদের পাঠ্য বইয়ে লাইন বাই লাইন ধরে পড়ে প্রতিটি পৃষ্ঠা থেকে বেছে বার করা হয়েছে। এই প্রশ্নের উত্তর তোমরা যদি তৈরি করে নিতে পারো তাহলে আশা করছি আলাদা করে নোট বই পড়তে হবে না। ভিডিওটি ভালো লাগলে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। আমার আরও ভিডিওর লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিও শুরু করা যাক। বরফে ঢাকা মহাদেশ অধ্যায়ের 1 নম্বর প্রশ্ন। পৃথিবীর দক্ষিণ মেরুতে বা কুমেরুতে বরফে ঢাকা একটা বিশাল অঞ্চল রয়েছে, তার নাম কি? আন্টার্কটিকা মহাদেশ। 2 নম্বর প্রশ্ন। গ্রিক শব্দ আন্টার্কটিকা এর অর্থ কি? উত্তরের বিপরীত। 3 নম্বর প্রশ্ন। আন্টার্কটিকাকে সাদা মহাদেশ বলে কেন? সারা বছরে 1 থেকে 2 কিমি পুরু স্থায়ী বরফের চাদর ঢাকা থাকে। এই কারণে পৃথিবীর মানচিত্রে আন্টার্কটিকাকে সাদা রঙে দেখানো থাকে, তাই আন্টার্কটিকার আর এক নাম সাদা মহাদেশ। 4 নম্বর প্রশ্ন। কত সালে প্রথম পৃথিবীর দক্ষিণ মেরুতে বা কুমেরুতে বরফে ঢাকা মহাদেশের কথা জানা যায়? 1820 সালে। আন্টার্কটিকা মহাদেশের আয়তন পৃথিবীর কততম মহাদেশ? 5ম মহাদেশ। 6 প্রশ্ন। পৃথিবীর উচ্চতম, শীতলতম, শুষ্কতম দুর্গম মহাদেশের নাম কি? আন্টার্কটিকা। কারা আন্টার্কটিকা মহাদেশের এক একটা অঞ্চল খুঁজে পান? ক্যাপ্টেন স্কট, শ্যাকলটন, আমুন্ডসেন। 8 নম্বর প্রশ্ন। দক্ষিণ মেরু প্রথম কে আবিষ্কার করেন? নরওয়ের অভিযাত্রী রোয়াল্ড আমুন্ডসন। 9 নম্বর প্রশ্ন। আন্টার্কটিকা জীবন্ত আগ্নেয়গিরির নাম কি? মাউন্ট এরেবাস। 10 নম্বর প্রশ্ন। আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভিনসন ম্যাসিভ। 11 নম্বর প্রশ্ন। আন্টার্কটিকা মহাদেশে অবস্থিত পৃথিবীর দীর্ঘতম হিমবাহের নাম কি? ল্যাম্বার্ট হিমবাহ। 12 নম্বর প্রশ্ন। শীতকালে আন্টার্কটিকা মহাদেশে তাপমাত্রা কেমন থাকে? 40 ডিগ্রি থেকে 75 ডিগ্রি সেলসিয়াস। 13 নম্বর প্রশ্ন। আন্টার্কটিকায় অবস্থিত রাশিয়ার গবেষণা কেন্দ্রের নাম কি? ভস্টক। 14 নম্বর প্রশ্ন। ভস্টক গবেষণা কেন্দ্রের সর্বনিম্ন তাপমাত্রা কত? 89.2 ডিগ্রি সেলসিয়াস। 15 নম্বর প্রশ্ন। পৃথিবীর শীতলতম জনবসতিহীন স্থানের নাম কি? ভস্টক। 16 নম্বর প্রশ্ন। মেরুজ্যোতি বা মেরুপ্রবাহ কাকে বলে? আন্টার্কটিকা মহাদেশে মে থেকে আগস্ট মাসে 24 ঘন্টা অন্ধকার থাকে। আকাশে সূর্য দেখা যায় না। এই সময় মাঝে মাঝে আকাশ জুড়ে সবুজ, নীল, লাল, রামধনু রঙের মতো আলোকরশ্মি দেখা যায়। একে মেরুজ্যোতি বা মেরুপ্রভা বলে। 17 নম্বর প্রশ্ন। গ্রীষ্মকালে নভেম্বর থেকে ডিসেম্বর এই মহাদেশে তাপমাত্রা কত? 20 ডিগ্রি সেলসিয়াস। 18 নম্বর প্রশ্ন। আকাশে 24 ঘন্টায় সূর্য দেখা যায়, কিন্তু উষ্ণতা খুব বেশি বাড়তে পারে না কেন? কারণ সূর্যের আলো বাঁকাভাবে পড়ে, তার বেশিরভাগটাই বরফে প্রতিফলিত হয়ে ফিরে যায়, ফলে উষ্ণতা খুব বেশি বাড়তে পারে না। 19 নম্বর প্রশ্ন। আন্টার্কটিকা জীবজগৎ সম্পর্কে যা জানো লেখো। চির তুষারে ঢাকা আন্টার্কটিকার কোনো গাছপালা নেই। একমাত্র গ্রীষ্মকালে সমুদ্রের ধারে কোথাও সামান্য বরফ গলে গেলে মস, লাইকেন, শ্যাওলা জন্মায়। আন্টার্কটিকার একমাত্র স্থায়ী বাসিন্দা পেঙ্গুইন পাখি। ভয়ঙ্কর ঠান্ডাতেও এরা অভ্যস্ত। চারপাশে সমুদ্রে প্রচুর মাছ, সামুদ্রিক পাখি, তিমি, সিল দেখা যায়। আন্টার্কটিকায় সমুদ্র চিংড়ি জাতীয় krill এ ভর্তি। মাছ, krill হলো পেঙ্গুইনের প্রধান খাদ্য। এই প্রশ্ন থেকে
আরেক রকমের প্রশ্ন আসতে পারে যে পেঙ্গুইনের প্রধান খাদ্য কি? মাছ ও krill। পেঙ্গুইন কি করতে পারে না? উড়তে পারে না। 21 নম্বর প্রশ্ন, পেঙ্গুইন ভালো কি কাটতে পারে? সাঁতার। 22 নম্বর প্রশ্ন, আন্টার্কটিকায় মোট কত প্রজাতির পেঙ্গুইন আছে? 17। 23 নম্বর প্রশ্ন, আন্টার্কটিকার পেঙ্গুইনদের মধ্যে সবচেয়ে বড় কোন প্রজাতি? এম্পেরর পেঙ্গুইন। কত লম্বা? 4 ফুট লম্বা। কত ওজন? 30 কেজি। 24 নম্বর প্রশ্ন, দক্ষিণ মেরু অভিযান সম্পর্কে লেখো। আন্টার্কটিকায় 19 অক্টোবর 1911 সাল নরওয়ের অভিযাত্রী রোয়াল্ড আমুন্ডসেন ও তার সঙ্গীরা বেস ক্যাম্প থেকে যাত্রা শুরু করলেন। লক্ষ্য আন্টার্কটিকা মহাদেশের কেন্দ্রবিন্দু কুমেরুবিন্দুতে পৌঁছানো। ভয়ঙ্কর প্রতিকূল আবহাওয়া, তুষারঝড়, বরফের স্তরে বড় ফাটল সব কিছুকে উপেক্ষা করে 14 ডিসেম্বর 1911 সালে রোয়াল্ড আমুন্ডসেন ও তার সঙ্গীরা প্রথম পৌঁছালেন পৃথিবীর দক্ষিণ মেরুতে। 25 নম্বর প্রশ্ন, সুমেরু বিন্দুতে কে প্রথম পৌঁছেছিলেন? রবার্ট পিয়েরি। দক্ষিণ মেরুতে যেমন বরফে ঢাকা একটা মহাদেশ আছে, সুমেরুতে কি আছে? গ্রিনল্যান্ড দ্বীপ আছে। 27 নম্বর প্রশ্ন, আন্টার্কটিকাকে বিজ্ঞান মহাদেশ বলা হয় কেন? এই মহাদেশ কোনো দেশের অধীন নয়। আন্টার্কটিকা পৃথিবীর সমস্ত দেশের একটা আন্তর্জাতিক ভূখণ্ড। আমেরিকা যুক্তরাষ্ট্র, নরওয়ে, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, জার্মানি, জাপান, আর্জেন্টিনা, ভারত সহ প্রায় 40টা দেশের 100টারও বেশি গবেষণা কেন্দ্র রয়েছে। এই মহাদেশের ভূগর্ভে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, তামা, নিকেল, সোনার অফুরন্ত ভাণ্ডার রয়েছে। সারা পৃথিবীর বিজ্ঞানীরা এই মহাদেশের প্রাকৃতিক পরিবেশ, জলবায়ু, খনিজ সম্পদ নিয়ে গবেষণা করেছেন। 28 নম্বর প্রশ্ন, 1959 সালের আন্তর্জাতিক চুক্তি কি ছিল? 1 নম্বর, পৃথিবীর যে কোনো দেশ এই মহাদেশে সমস্ত রকম বৈজ্ঞানিক গবেষণার সুযোগ পাবে। 2 নম্বর, সব রকম গবেষণা পরিকল্পনা শান্তির উদ্দেশ্যে। 3 নম্বর, আন্টার্কটিকার প্রাকৃতিক সম্পদে কোনো দেশের নিজস্ব অধিকার থাকবে না। 4 নম্বর, পৃথিবীর সব দেশকে এই অঞ্চলের জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক ভারসাম্যকে রক্ষা করতে হবে। 29 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় অভিযাত্রীর দল আন্টার্কটিকায় কবে পৌঁছায়? 9 জানুয়ারি 1982 সাল। 30 নম্বর, আন্টার্কটিকায় স্থাপিত ভারতের প্রথম গবেষণা কেন্দ্রের নাম কি? দক্ষিণ গঙ্গোত্রী। 31 নম্বর প্রশ্ন, দক্ষিণ গঙ্গোত্রী ছাড়াও আরও একটি গবেষণা স্থাপন করেছিল, তার নাম কি? মৈত্রী। 32 নম্বর প্রশ্ন, মৈত্রী গবেষণাটি কবে স্থাপন করেছিল? 1988 সালের 26শে মার্চ। মৈত্রী গবেষণা কেন্দ্রটি কততম অভিযাত্রী দল স্থাপন করে? 8ম। 34 নম্বর প্রশ্ন, আন্টার্কটিকার অন্যতম প্রাণীর নাম কি? পেঙ্গুইন। 35 নম্বর, উত্তর মেরু অঞ্চলের অন্যতম প্রাণীর নাম কি? মেরু ভাল্লুক। আন্টার্কটিকায় এত ঠান্ডা কেন? আন্টার্কটিকা মহাদেশের একেবারে দক্ষিণ মেরুতে অবস্থিত। সারা বছর বরফে ঢাকা থাকে, সূর্যরশ্মি তির্যকভাবে কিরণ দেয়, তাই তাপমাত্রা বেশি হয় না। এই কারণে আন্টার্কটিকায় এত ঠান্ডা। 37 নম্বর প্রশ্ন, আন্টার্কটিকায় বড় গাছপালা জন্মায় না কেন? এই মহাদেশে সারা বছর বরফে ঢাকা থাকে বলে বৃষ্টিপাত হয় না, জল বরফ অবস্থায় থাকে। মে থেকে আগস্ট মাসে 24 ঘন্টায় অন্ধকার থাকে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে সূর্য দেখা গেলেও আলোকরশ্মি তির্যকভাবে পড়ে, ফলে পর্যাপ্ত মাটি, জল, আলোর অভাবে গাছপালা বড় হয় না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থাকো সকলে, আর অবশ্যই
সীমা স্টাডি স্কোর চ্যানেলটির সাথে থাকো।